আজকের ভিডিওটা শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। এই যে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজটা ক্রস করে আমরা হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি, কিন্তু আদপে হাওড়া স্টেশন আমরা যাচ্ছি না, আমরা হাওড়া হয়ে যাচ্ছি শালিমার। যেহেতু শালিমারে যে 6:55 যে ট্রেনটা পুরীর জন্য ছাড়ে জগন্নাথ এক্সপ্রেস, সেই ট্রেনটা কিন্তু অনেকটাই ফাঁকা থাকে হাওড়া স্টেশনের তুলনায়। হাওড়া স্টেশনে যখন ট্রেন ঢোকে যে লেভেলের ভিড় থাকে এবং যে তাড়াহুড়ো করে উঠে লাগেজপত্রগুলো রাখতে হয়, ঠিক তার উল্টো অপোজিট বলতে গেলে শালিমার। শালিমারের এই টাইম টেবিলটা হলো বেস্ট আমার মতে পুরী যাওয়ার জন্য, এবং আপনাদের কোনো রকমেরই তাড়াহুড়ো করতে হবে না। ঠিক এক্স্যাক্ট টাইমে ট্রেনটা আসবে এবং দাঁড়াবে বেশ অনেকক্ষণ। আপনারা আস্তে ধীরে, একদমই ফাঁকা থাকে বলতে গেলে। এই যে দেখতে পাচ্ছেন স্টেশনটা পুরোটাই ফাঁকা, অত তাড়াহুড়োর কিচ্ছু নেই, একদম ধীরে সুস্থে লাগেজপত্র নিয়ে আপনারা উঠে দাঁড়িয়ে থাকতে পারবেন 20-25 মিনিট, তারপর ট্রেন ছাড়বে। তো যথারীতি ভালো স্টেশনটা। থাকার জায়গা ঠিক করে দে ভাই, এখান থেকে এই অবস্থা অ্যাডজাস্টমেন্ট করতে হবে এখন। এদিকে বড় ওদিকে এদিকে আজালো। আরেকটা ব্যাপার বলে রাখি, এই ট্রেনের ক্ষেত্রে যারা প্রথম যাচ্ছেন ট্রেনে করে, তাদের জন্য বিশেষ করে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুবই দরকার। যদি আপনাদের ফ্যামিলিতে লোকজন বেশি থাকে, 7-8 জন মেম্বার থাকে, তা দেখা যাচ্ছে যে দুজনের সিট পড়েছে অন্য কোচে, তো আপনারা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে নেবেন। ট্রেনে উঠে কিছুক্ষণ ট্রেনটা চলার পর যখন সবাই চলে আসবে, কথোপকথন করে যদি সম্ভব হয় তো সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু আপনাদের হয়ে যাবে, এবং একসাথে কিন্তু তাহলে আপনারা যেতে পারবেন মোটামুটি। আমরাও তাই করেছিলাম, উঠে কথোপকথন করে অন্যের সিটের সাথে আমাদের সিটটা ঠিক অ্যাডজাস্ট করে যতটা কাছাকাছি সম্ভব অন্তত একটা কোচে চলে এসেছিলাম। তো এই একটা জিনিস। আর দ্বিতীয়ত, এই জগন্নাথ এক্সপ্রেস কিন্তু যখন চালু হচ্ছে, যাচ্ছে, ট্রেনটা স্টার্টিং করছে শালিমার থেকে, তখন যতটা পরিষ্কার থাকে তার কিছুক্ষণ পর থেকে কিন্তু এর ট্রেনটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন যে বলা যাবে তা কিন্তু নয়। আমি যেরকম কোচ আশা করেছিলাম তৎকালে যেরকম থাকে, সেইগুলো কিন্তু একদমই আমি পাইনি। কিছুক্ষণ পরই দেখেছি যে বাথরুমের অবস্থা, টয়লেটের অবস্থা যেটা রয়েছে ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই খুবই খারাপ অবস্থা যাবে। আমাদের কপাল ভালো। আর রইল ট্রেনের স্পিড ঠিকঠাকই ছিল, খারাপ না। কিন্তু একটা বাজে অভিজ্ঞতা হলো শীতকালের ক্ষেত্রে। এই যে ট্রেনের জানলাগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রেনের জানলাগুলো কিন্তু যখন ট্রেনটা ফুল স্পিডে ছুটছে রাতেরবেলা, তখন ওপাশে মাথা দিয়ে তো লোকে শোবে, এবার এই জানলাগুলো কিন্তু খুলে যায়, পুরোপুরি লক হয় না। আমি অনেকগুলো জানলাই দেখলাম পাশাপাশি রয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু তাই হয়েছে, জানলাগুলো কিন্তু জার্কিংয়ে নিচ থেকে খুলে যাচ্ছে। এরপরই আমাদের ট্রেন ঢুকলো আস্তে আস্তে খড়গপুরে। এই খড়গপুর জংশনটা হচ্ছে সবথেকে বড় একটা স্টেশন, রেলওয়ে স্টেশন আমরা জানি, আর অসম্ভব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই স্টেশনে এসে জল ভরা ছিল আমাদের প্রধান কাজ, কারণ বোতলে জল শেষ, এখান থেকেই জল আমরা ভরেছিলাম। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন আমি খুব কম দেখেছি। আর এই যে রাতের পরিবেশ, যেটা আপনারা গেটে দাঁড়ালেই দেখতে পাবেন ট্রেনে করে, সেই দৃশ্যটা একটা টাইমের পর যখন সবাই শুয়ে পড়ে, তখন এই ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে বাইরের পরিবেশটাকে উপভোগ করা, এটা কিন্তু মিস করা কোনোভাবেই যায় না। সেই কারণেই যতই ঠান্ডা থাকুক, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমি যখন গেটে দাঁড়িয়ে ভিডিওটা করছি, বেশ ভালো একটা হাওয়া দিচ্ছিল, খুবই ঠান্ডা, পরিবেশটা খুবই ঠান্ডা ছিল। এবং যারা ট্রেনের ভেতর রয়েছে তারা রীতিমতো, ওই যে বললাম জানলাটা খুলে যাচ্ছে কিছুটা, সেই যে হাওয়াটা ঢুকছে সেই হাওয়াতে কিন্তু রীতিমতো কেঁপে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো, এতটাই ঠান্ডা ছিল। তো ডিসেম্বরের দিকে যদি যান পুরীতে ট্রেনে করে বিশেষ করে, তো এইগুলো কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, খাবার সময় আসবি তখন 5 মিনিট কেন কমপ্লিট? খাবার সময় আসতে হবে। আচ্ছা, না আপনা আস্তে আস্তে, না আস্তে আস্তে, না দোতলা না, 3 তলায় উঠে আছে। দাঁড়া, আমার হাত ধর, আমার হাতটা ধর, এখানে পা রাখবি, এখানটা আমার হাত ধর। হাত ধরতে হবে তো। না এই জায়গাটা পাবে, দেখতে পাচ্ছে না।
পারে পারে, ব্যাস ব্যাস হয়ে গেছে, সাপোর্ট হয়ে গেছে। ঠিক ভোর 5টা বাজতে 10 মিনিট আগেই ট্রেনটা পুরীতে ঢুকে গেল। পুরীতে গিয়েই আমাদের লাগেজপত্র রেখেই প্রথম যে কাজটা করলাম সেটা হলো একদম বিচে চলে আসলাম। এই সমুদ্রের যে বিচ, সকালবেলার যে ওয়েদার, এটা কিন্তু মনোমুগ্ধকর পরিবেশ এক প্রকার বলা যায়। কারণ এই যে আমরা 4-5টা দিন পুরীতে ছিলাম, তার একটা দিনও মিস করা যাবে না এই সকালবেলা সমুদ্রের ধারে আসাটা। এটার জন্যই পুরীতে যাওয়া বলা যায় এক প্রকার। এরপরেই আছে জগন্নাথ দর্শন। আপনি যে সারা রাত জার্নি করে এসছেন, যখনই আপনি এই সমুদ্রের বিচে আসবেন প্রথম দিন, তখন কিন্তু এসে আপনার এক মুহূর্তের জন্য মনে হবে না যে আপনি ক্লান্ত বা আপনার ঘুম পাচ্ছে, সারা রাত্রির আপনি জেগেছিলেন। সেটা কিন্তু কোনোভাবেই মনে হবে না। আমার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে আমি সেটা বলতে পারি, এত সুন্দর লাগবে। সমুদ্রের বিচে যে চেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই চেয়ারগুলো কিন্তু মাথাপিছু ঘন্টা হিসাবে 100 টাকা করে এরা নিয়ে থাকে। এবং যে চায়ের দোকানগুলো এই সমুদ্রের বিচে রয়েছে, যে আপনি যদি মনে করেন যে আমি একটা চা খেয়ে বা বিস্কুট খেয়ে 1 ঘন্টা বসে কাটিয়ে দেবো টাইমটা, আমাদের ফ্যামিলির লোক সানে গেছে, যাক আসার সময় এখান থেকে জুতো টুতো নিয়ে চলে যাবে, সেটা কিন্তু কোনোভাবেই হবে না। কারণ এখানকার যে ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়ন কিন্তু এভাবেই জিনিসটাকে পরিচালনা করছে যে যদি আপনি চা খেতে বসেন, তো সেক্ষেত্রে আপনার বরাদ্দ টাইম বড়জোর 10 থেকে 15 মিনিট, এর বেশি কিন্তু আপনি টাইম পাবেন না যে আপনি দীর্ঘ সময় বসে থাকবেন সে দোকানে। আপনাকে যদি বসতেই হয় চেয়ার নিয়ে, এবং সেটা ভাড়া করেই বসতে হবে, নচেত আপনি চাইলে বালিতেও বসতে পারেন, তাতে কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এইবার আসলেন। নিজে গিয়ে দেখাবে, নিজে গিয়ে দেখাবে। মোমবাতি নেই, খুব খুশি হয়েছি এই পুরীতে এসে কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে
করেছে, আমাদের কাউকে কিছু বলেনি। আচ্ছা, আর এখন আমাদের কাছে মোমবাতি নেই যেহেতু, তাই জন্য একটি বিকল্প ব্যবস্থা করেছে আমাদের মেজদা। সেই মেজদার বুদ্ধি থেকে এখন মোমবাতি নেবানো হবে। এখন বিশেষ বুদ্ধি, বিশেষ ধরনের একটা বুদ্ধি আবিষ্কার হয়েছে মেজদার তরফ থেকে। নিজেই জ্বালাবে, আবার নিজেই ছেড়ে দিয়ে দেবে। না না, ও জ্বালাবে, ফোনটা তুমি দেবে না। না, ক্যামেরাটা সামনে নিয়ে আসো না। চলো, এই আমি হ্যাপি ফুঁ দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। চলো শোনো না বাবা, বাবা, একসাথে কাটতে নেই একা। একসাথে আমিও চলো নামটা লিখে দাও, নামটা লিখে দাও। না না, চলো মিডিল থেকে। হ্যাঁ বানা ওটাও খাবে। আচ্ছা হ্যাঁ, ভালো লাগছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। May God bless you. এই কি করব, কেটে দেবো? হ্যাঁ এটা তুলে খাইয়ে খেয়ে দাও, নে। না তুমি খাইয়ে কাকু দাও। কাকিমা সবাইকে দিয়ে আসবো। ঘুমোচ্ছে, ঘুমোক, আমরা সব দিয়ে আসবো। আচ্ছা এই কেকটা, এটা তুমি তুলে খাইয়ে দাও আগে। খোকা তুমি তুলে খাইয়ে দাও। আর হাতে দাও, হাত দিয়ে না, হাত দি জল দেব আমি, সব আছে। কাঠিটা নামিয়ে দাও, কাঠিটা নামিয়ে দাও। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ কিচ্ছু। কাঠিটাও খাবে, পড়ে যাবে। হ্যাঁ কাঠিটা পড়লো। কাঠিটা পড়ে যাবে। হ্যাঁ কাঠিটা হাতে খেয়ে নি। এই পড়লো। নিজে লোভ দিচ্ছে, খেতে দিচ্ছে না। মা এরকম কি করে এরকম? না, আমি ওকে খাও, ওকে একটু খাইয়ে দাও, তুমি ওকে খাইয়ে দাও। নিজে খাবে বলে লোভ দিচ্ছে, চিন্তা করো। জন্মদিনে কেক খেয়েছে, ঘুম খেয়েছে। না, ও একটা হেভি জিনিস হয়েছে, বলছি না। দাঁড়াও, টাটা, রেখে দিলাম, বন্ধ করলাম। আমি বলো, একটু খাইয়ে দিই। আয় না, সবাই খাবে। হাই। তুমি আমি ঘরে ক্যামেরাটা ধরে দিই। না আমাকে আরে আমাকে ধরতে হবে না, আমি কারোর সমস্যা হবে না, আমি যেভাবে খাবো। চলো পুরোটা পুরোটা হ্যাঁ। এই নি কারোর অল্পই আছে এখন। নাও এই সবাই পুরো কেকটা তোমার না, এটা আমরা কেটে সবাইকে দেওয়া হবে। পুরো কেকটা একটু ভালো খেতে কেকটা। এই কেকটা ভালো খেতে, রিয়েলি। আমি ছেলেকে বললাম ভালো দিতে দিবেন না তো। বাবা হ্যাঁ ঠিক আছে, ফ্রেশ মাল দিয়ে দাও। না তুমি আসো। এই কাকু কাকিমাকে দিয়ে আসো। এই দিয়ে আসবো। দিয়ে আসবো সব। সন্ধে হলে তো মার্কেটিং করা অবশ্যই চাই, যারা ঘুরতে গেছে সবাই চলে আসে ন্যাচারালি সন্ধে হলেই এই বিচ মার্কেটে। কিন্তু একটা বিশাল দুঃখ লাগলো একটা ব্যাপার দেখে, সেটা হলো যে এই মার্কেটটাতে মানে ম্যাক্সিমামই রয়েছে মেয়েদের জিনিসপত্র কেনাকাটার। ছেলেদের ঘুরে ফিরে ওই চাবির রিং ছাড়া আর কিছুই পেলাম না। চাবির রিং আর বড়জোর দুটো পেন, এই দুটো আইটেম ছাড়া ছেলেদের কেনার মতো কিচ্ছু নেই। ব্যাগ, ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে শাড়ি, গয়না, হাতের চুড়ি, তারপরে সাদা রঙের বড় মোটা চুড়ি, কি পলা নোয়া না কি বলে, এই সব থেকে শুরু করে নানা রকমের জিনিস শুধু মেয়েদেরই রয়েছে। ছেলেদের ওই বললাম চাবির রিং আর পেন, এই দুটো আইটেম ছাড়া ছেলেদের কিছুই খুঁজে পেলাম না। এটা খুব বড় কষ্ট লাগলো আমার। তারপরেই যেটা চোখে পড়লো, 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি লম্বা লঙ্কা দিয়ে ভেজে আপনাকে চপ ভাজিয়ে খাওয়াচ্ছে এখানে। তারপরে চলে আসলাম মাছের দোকানে। সে মাছ তো নয়, যেন রক্তচক্ষু করে আমার দিকে তাকিয়ে আছে। দেখুন এমনভাবে লাল করে কি মাখিয়েছে আমি ঠিক বলতে পারছি না। তো এ পাশে হচ্ছে অরিজিনাল মাছ, আর ওপরে হচ্ছে মেকআপ করা মাছ, সব ভর্তি রয়েছে। আচ্ছা, এখানে গুগল পে, ফোনপে, পেটিএম যা যা আপনাদের অনলাইন পরিষেবা আছে সব দিয়ে আপনারা মাছ খেতে পারবেন। চাইলে বাড়ির দলিলটাও বন্ধক রাখতে পারেন, কারণ এখানে মাছের দাম যা আমি দেখতে পেলাম
এক এক পিসের দাম 100-150-র নিচে নেই মোটামুটি। 4-5টা চিংড়ির দাম আপনার থেকে 80-90 টাকা নিয়ে নেবে। তো সেক্ষেত্রে যদি টাকা পয়সা, ফোনপে, পেটিএম, তারপরে যা যা আছে পরিষেবা সেগুলো যদি না থাকে, বাড়ির দলিলটাও আনতে পারেন। আর এই যে তেলটা দেখতে পাচ্ছেন, এই তো মনোমুগ্ধকর এই তেল। না এখানে মাটি গোলা জলে মাছ ভাজছে, আপনি ঠিক বুঝতে পারবেন না। এত সুন্দর পরিবেশ, আহা, দেখে তো আমার লোভে জিভ টলটল করে উঠলো, কিন্তু মন থেকে সাহস পেলাম না একটু, বিশ্বাস করুন। তারপরেই চলে আসলাম রকমারি শাড়ির হাটে। এখানে এই মার্কেটটাতে ঢুকতে না ঢুকতেই এমন করে শাড়ি মেলে দাঁড়িয়ে আছে সবাই, যেন সেই বিয়েবাড়িতে ওই ঢোকার সঙ্গে সঙ্গে গোলাপ ফুল দেয় না, আর একটু শান্তির জল না গঙ্গা জল মাথায় ছিটে মারে, ঠিক সেরকমভাবেই শাড়ি এখানে লাট করে সাজানো। দেখুন কিনুন, দেখুন কিনুন। তারপরে আবার ফিরে আসলাম সমুদ্রে পরের দিন সকালে। মার্কেটে জিনিসপত্রের এত দাম শুনে আমার ক্যামেরাও স্লো হয়ে গেছিলো, যে বাবা স্পিডে বেশি চলিস না, প্রচুর খরচা হয়ে যেতে পারে। তাই এই দেখুন স্লো মোশন শট তুলতে শুরু করেছে আমার ক্যামেরা। সমুদ্রের ঢেউটাকে স্মুথলি স্লো মোশনে উপভোগ করার জন্য এই স্লো মোশন চালু হয়ে গেল আমার ফোনে। উটো স্মার্ট বাজারের মতো অফার দিচ্ছে, 2 জন চললে 150, 1 জন চললে 100। সুতরাং এই উটো চড়া হলো না, অফারে আমার শ্যুট করলো না। ঠিক এরপরই শুরু হয়ে গেল কলকাতার ইন্টারন্যাশনাল র্যাম্প শো। এই কাকার শাক বাজানো শুনলে মনে হবে এনার কলজে লাফাচ্ছে। সে 2 রকম 3 রকম স্টাইলে একবার করে জলে চুবিয়ে নিয়ে বাজাচ্ছে, আর যাদেরকে দিচ্ছে তারা বাজাতে পারে না। সে অদ্ভুত খেলা, রঙ্গ তামাশা লেগেছিল। এই যত কালার আছে না, এর থেকে এইগুলোর মধ্যে এইটা ভালো। এটা ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে, বাবাকে এটাই ভালো লাগছে না? হ্যাঁ এটা ঠিক আছে। এটা নিয়ে নিচ্ছি তাহলে। হ্যাঁ এটা নিয়ে নে। এটা হলো স্বর্গদ্বারের মোড়। এই মোড়টা সোজা, এই রাস্তাটা সোজা চলে গেছে পুরী মন্দিরের দিকে। এটা হচ্ছে মেন মোড় স্বর্গদ্বারের। আর এখানে নানা রকমের সব দোকান রয়েছে, এই যে কেনাকাটা চলছে এখানে আমাদের। আর এখান থেকে কিছুটা গিয়ে লেফট সাইডেই হচ্ছে আমাদের হোটেল। পুরীর প্রাণকেন্দ্র হলো স্বর্গদ্বার, আর এই স্বর্গদ্বারের ঠিক মোড়েই রয়েছে এই দোকানটা, যেটা আপনারা ঠিক মোড়টা এসে রাইট সাইড ঘুরলেই এই দোকানটা দেখতে পাবেন। বিশেষ করে আইডিয়াল সকালবেলা কচুরি ঠচুরির জন্য। কচুরি তরকারি খাওয়ার পর এই ছানা পোড়া রসগোল্লা আর এই মদনমোহন খাওয়া যে কি একটা অসাধারণ মনোমুগ্ধকর ফিলিংস জাগায়, সেটা এখানে যারা এসে টিফিন করেছে তারাই বলতে পারবে, এবং আমি বলতে পারবো। সকালবেলা নানা দোকান ঘুরে একটা টেস্ট করার ব্যাপার থাকে, যেহেতু স্বর্গদ্বারে নানা রকম অনেক রকম গজার দোকান রয়েছে। তো এই প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে টেস্ট করতে করতেই মোটামুটি সেদিন সকালবেলা আমার পেট ভরে গেছিলো। তো নানা মানে এক একটা দোকানে বেশ বড় বড় সাইজের গজা শুধু টেস্ট করতে দিচ্ছে। তো সেই টেস্ট করে একটা সিলেকশনের ব্যাপার থাকে। তারপর তো যেদিনকে ফিরবো সেদিনকে
ফিরে আসার দিন বাড়িতে গজা নেওয়ার ব্যাপার থাকে, কিন্তু তার আগে তো একটা সিলেকশন করে রাখতে হয়। সেই ট্যুরেই বেরিয়েছিলাম এই স্বর্গদ্বারের মুখটাতে। প্রত্যেকটা দোকানের গজা একদিনে খাওয়ার পর আমি দুপুরবেলা লাঞ্চ পর্যন্ত আমার করতে পারিনি, এতটাই পেটটা ভরে গেছিলো। যাই হোক, এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা চলে গেছে সমুদ্রে, এই যে ব্যাগটা রয়েছে, আর ঠিক এর রাইট সাইডে রয়েছে স্বর্গদ্বার শ্মশান। এই স্বর্গদ্বার শ্মশান, এই যে রাস্তাটা সোজা চলে গিয়ে লেফট সাইডেই হলো স্বর্গদ্বার শ্মশান। তো যারা আসবেন তারা এই চত্বরটুকু অ্যাভয়েড করে একটু পেছন দিকে হোটেলটা নেওয়াই বেটার, কারণ এই যে ধোঁয়াটার একটা হালকা গ্যাস, যদিও আগের থেকে এখন অনেকটাই ডেভেলপ হয়েছে, সব অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। তো যাই হোক, আমি যেটা সাজেস্ট করবো সেটা হলো এই মোড়টা থেকে একটু ব্যাকে গিয়ে হোটেলটা নেওয়াই বেটার। এছাড়া এর পাশাপাশি সন্ধে হলেই যেটা বিশেষভাবে দরকার পড়ে যায় সবারই, আমি যা গিয়ে বুঝলাম, যে এই সন্ধেবেলা মার্কেটিং। এখান থেকে না, আপনাদের ওখান থেকে ভালো জিনিসটা আমার মনটা হবে না, কিন্তু ছিল দাম কমবে না, কিন্তু জিনিস তুমি একদম টুকটাক দিতে হবে। কিরম হবে জিনিসটা, ঠান্ডাটা কাটবে কিনা জিনিস সব রকম শাড়ি বাদে না কি বোঝে। কালকে আরেকরকম ডিজাইন দেখিয়েছিলে, এটা ছাড়া আরেকটা ডিজাইন দেখিয়েছিলে কালকে, না পরে এখন দেখিয়েছিলে যে এটা না, এই ডিজাইনটা ভালো না, ওই যে ওরকম একটা ডিজাইন কোনটা নিলি, কোনটা? এইটা এই যে এটা নিলাম। কালোটা নেবো না, বুঝতে পারছো না তুমি, ওটাই তোমাকে দেবে। এই যে এই কটা কালার আছে, যে কাপড় লাইট লেগেছে কাঁচের ভিতরে আছে, সেই জন্য আর একটু বেশি পছন্দ হবে। তাহলে ফ্রেশ কালার আছে, এক একটা বিক্রি হয়ে যাচ্ছে, আর এক একটা লাগানো আছে। কাপড় কাপড় পছন্দ হয়েছে তো? কাপড়টা কাপড় ফাইন একদম। এটা কি কাপড় বলে, এটাকে কি কাপড়? না ওটা ভালো না, ওটা পছন্দ না, খুলতে হবে না, এটা একটু খুলে দেখাও, ওটা খুলতে হবে না, এটা কালারটা ভালো না তো, ওটা পছন্দ না। আরো সুন্দর লাগবে, আসলে সবগুলো না খুললে আপনি জানতে পারবেন। আমরা এই কোটা আছে দেখে নিন, আপনি যেটা নেবেন আমি সেটাই দিব, কিন্তু আগে দেখে নিন একটু। আমি নতুন এখন মানে ব্যান্ডেল এসছে, আমি একেও দেখাইনি আপনাকে। যে কোটা আছে দেখে নিন, যেটা বলবেন সেটা নেবেন। এই যে দেখুন, কালারটা খুব পছন্দ হয়েছে ওই যেটা সে কিনলো পাঞ্জাবি, আরেকটা আছে হলুদ লাল আছে, হেবি আরাম না? এটা তো পিওর কটন, এটা খুব আরাম, এটা একটু ঢুকিয়ে দিন তো। এই যে পরপর দেখুন, আপনি চিনতে যেটা বেশি ভালো লাগছে আপনি বলুন। ওটাই ভালো লাগছে, তাই তো? ওটাই খুলে যাওয়া তো একটু, ওটাই চোখে লেগেছে তো, ওটা দেখা। আচ্ছা এইটা নেবে তাই তো? হ্যাঁ ওটা এটা যখন ভালো লেগেছে এটাই নাও। ওর আর ফ্রেশ নেই, ওই একটাই আছে। না মানে এইটা ফ্রেশই লাগানো হয়েছে, কিন্তু তারপরে আর আমার দেখাতে নেই। বুঝতে পেরেছি, কিন্তু এটা মানে এমনি ওকে আছে তো? ড্যামেজ হবে না, ভালো আছে। এগুলো কি যতগুলো দেখলেন সব ড্যামেজ? এর মধ্যে একটা বিক্রি হলে আবার সেখানে একটা লাগবে। মানে চোখে যেটা চোখে লাগে সেগুলো আমরা সেটাই, থাকে। পছন্দটা তো তাড়াতাড়ি হওয়ার জন্য লাগানো হয়। সব থেকে ভালোটাই 24-এ লাগানো থাকে, এটা পছন্দ হয় ওটা আছে। ঠিক বলেছি তো? হ্যাঁ একদম। খুলে দেখুন আপনি, কিছু অসুবিধা নেই। পিন করা কি, ওটা কি পিন করা আছে তো? হ্যাঁ পিন, তাহলে ব্লাউজটা কি করে থাকবে? ব্লাউজটা তো লুকিয়ে সেখানে হয়ে যাবে না। একবার চেক করে দিন। হ্যাঁ এটা পছন্দ হয়েছে, দেখে দাও।
একটা পিন লাগানো আছে, শুধু ব্লাউজ পিসটা খুলবো, আগে আপনি দেখে নিন। যখন বের করেছি আপনি যদি না নেন আবার মানে আমার অসুবিধা না। না না সেটা কথা বলছি না, পিনকে আমি লাগিয়ে দেবো। ইয়েতে লাগানো আছে, দেখো পিন এইটা আনছো, এইটা আনছো, এটা আনছো, এটা ব্লাউজ পিস, ভিতরে ব্লাউজ পিস আছে মোর বড় দিন আছে, সেটাই পিন লাগানো আছে, আর কিছু নেই। ব্লাউজ পিসটা এক্সট্রা আছে না, ওটা লাগানো আছে। এইটা এর গায়ে না, এই বান্ডেলটা একটু রেখে দাও। হ্যাঁ সকাল 7টা, তৃতীয় দিন। এখান থেকেই আমাদের পিক আপ করবে এবং সাইট সিনের জন্য সারাদিনের জন্য ঘোরাবে। বাসটার জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি। এই বাস যথারীতি সময় চলে এসছে। এবার বাসে সবাই মিলে উঠে এই যে যাত্রা পথ, এত সুন্দর এই যে জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এটা বেশ সুন্দর উপভোগ করতে করতে বাস ছুটেছিল এবং বাসের মধ্যে নানা রকম হাসি ঠাট্টা চলছিল। বাসের যে স্পিকার দুটো ছিল গানের, সেগুলো অকেজো ছিল। আমি যখন জিজ্ঞাসা করলাম যে দাদা গান টান চালান, বলছে যে না, তার কেটে গেছে। আমি বাহ, তার কেটে গেছে? বলছে হ্যাঁ, স্পিকারের একটারও তার নেই। বলছি বাহ, তাহলে আর কিছু করার নেই। তো যথারীতি এভাবেই চলেছে কোণারকের উদ্দেশ্যে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাস থামিয়েছে কোণারকে। অনেকবারই ড্রাইভার দাকে বলছিলাম যে বাসটাকে একটু ধারে দাঁড় করান, চাটা খেতে হবে। তো উনি বাংলা ভাষা জানি না, বুঝতে পারছিল না হয়তো, উনি সোজা টেনে বাসটা নিয়ে চলে এসেছে একেবারে কোণারকের বাস স্ট্যান্ডে। এখানেই বাসটা রেখে দিয়েছে এবং আমাদের এখান থেকেই অটো করে হোক বা যাদের পায়ে জোর আছে তারা হেঁটেই কোণারকের দিকে যেতে হবে। আর বিশেষ করে এই যে নেবে সব শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। যাদের যাদের সমস্যা ব্যাপার ছিল সব মিটিয়ে ফেলে ওখান থেকে অটো ধরে সবাই চলে গেছিলো কোণারকে। আমরাই হাঁটতে হাঁটতেই গেছিলাম, যদিও ফেরার সময় অটো করতে হয়েছিল। যাওয়ার সময়টা বেশ ভালোই লেগেছিলো, আসার সময়টা আপনাদের টোটো বা অটো ওখান থেকে পেয়েই যাবেন, মাথা পিছু 10 টাকা করে নেবে, বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিবে আপনাদের। তো ওখানে পৌঁছে দেখলাম লোকের মাথা লোকে খাচ্ছে, এত ভিড়। আর তার সাথে যে জিনিসটা প্রথম মানে এবছর গিয়ে আমরা দেখলাম যে 5 বছর আগে যখন গেছিলাম এই টিকিটের ব্যবস্থাটা অতটা ছিল না। তো এবছর মাথা পিছু 50 টাকা করে টিকিটের ব্যবস্থা এখানে করেছে। যদিও জায়গাটা ডেভেলপ মেনটেন্যান্সের একটা খরচা আছে, কিন্তু এখানে দেখলাম যে পানীয় জলের ব্যবস্থাটাও বেশ সুন্দর করেছে। গরমকালে ঠান্ডা জল ভালোই খেতে পারবেন, যেভাবে ব্যবস্থা দেখলাম। তো আমরা গেছিলাম যেহেতু শীতকালে, সেটার দরকার পড়েনি। এবার এখান থেকে টিকিট কেটে যেটা হলো সেটা হলো যে মেন মন্দিরের উদ্দেশ্যে যখন সবাই একসাথে যাচ্ছে, তো টিকিট যেখানে কাটে ঠিক এইভাবেই আমরা চলেছি এখন টিকিট চেকিং যেখানে হচ্ছে সেখানে। এবার যে জিনিসটা হলো সেটা হলো যে এই যে 50 টাকা করে মাথাপিছু টিকিটটা কাটলাম, আদপে কাজে লাগলো না। কারণ টিকিটটা এখানে লোকের মাথা লোকে খাচ্ছে, কে কার টিকিট নিয়ে ঢুকছে, কে কতজনকে নিয়ে ঢুকছে, কার কোনো দেখার অত বালাই নেই। যাকে সামনে পাচ্ছে তার থেকে টিকিট নিচ্ছে, সে বলছে আমার পেছনে 7 জন আছে বা 8 জন আছে, তাকে ঢুকিয়ে দিচ্ছে। তো যথারীতি আমি ঢোকার পর ভাবলাম যে বেকার টিকিটটা, আমার টাকাটা নষ্ট হলো, আদপে কেনার কোনো প্রয়োজন ছিল না এই লাইনে দাঁড়ালেই, কারণ না কারোর পিছনে ঠিকই ঢুকে পড়া যেত। তো যাই হোক, টিকিট নিয়ে দুঃখে কষ্টের সঙ্গে এই মন্দিরের ওপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেকটাই উঁচু, কিন্তু এটার একটা বিশেষত্ব আমরা লক্ষ্য করলাম, সেটা হলো 5 বছর আগে যখন আমি গেছিলাম তখন এই যে আপনারা একটু ক্লোজ শট নিলে এগুলো দেখতে পাবেন, এই যে স্মৃতিসৌধগুলো রয়েছে এগুলো বেশ পরিষ্কার বোঝা যাচ্ছিলো 5 বছর আগে, কিন্তু এখন অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে বলতে গেলে। প্রাকৃতিক বিপর্যয় বলুন বা প্রাকৃতিক নিয়মেই বলুন, অনেকটাই ক্ষয় হয়েছে, যেগুলো অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু মোটামুটি দেখলে বুঝতে পারবেন। যেহেতু অনেক বছর পর গেছি, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছিল না। তো যাই হোক, মার পায়ে ব্যথা ছিল, সেই নিয়েও মা উঠেছে, দেখেছে, এই যে দেখতে পাচ্ছেন উঠছে। আশপাশে ঘুরে প্রচুর লোক রয়েছে এখানে, বোধহয় একদিনে কয়েক লক্ষ লক্ষ সেলফি ওঠে নানা রকম পোজে। তো এই যে দেখতে পাচ্ছেন ডেমোতে বর নিচে, বউ ওপরে সেলফি তোলা বা ফটো তোলা হচ্ছে। এই যে আমি শটটা যে নিয়েছি, একটু জুম করে নিয়েছি শটটা, কিন্তু এই মন্দিরের যে স্ট্রাকচারটা কিন্তু অসাধারণ রয়েছে। এটা যতটা কাছ থেকে দেখবেন তখন বুঝতে পারবেন এই যে যেটা বলছিলাম, এই ক্ষয়প্রাপ্ত হয়েছে বেশ কিছুটাই, মানে অনেক কিছুই বোঝা যায়নি পরিষ্কারভাবে। তো যাই হোক, এক সেকেন্ড
এখানে কিন্তু এই ঘোড়াটার সব কিছু ক্ষয়ে গেলেও একটা জিনিস কিন্তু একই রকম রয়েছে, এটাও কিন্তু দেখার বিষয় আছে। আর এই যে দেখুন সবই মোটামুটি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এই যে চাকাটা রয়েছে, চাকার যে এই যে বারগুলো থাকার কথা দেখুন 2-3টে প্রায় নেই, হ্যাঁ এতটাই ক্ষয়ে গেছে। আর এই যে পেছনের যে স্ট্রাকচারগুলো রয়েছে, পেছনের স্ট্রাকচারগুলো একটা সাইড ওই 3-4 ফুট মতো বেরিয়ে রয়েছে বলে তাকে এই যে দেখুন লোহার একটা অ্যাঙ্গেল দিয়ে এটাকে সাপোর্টে দিয়ে রেখেছে যাতে এটা ভেঙে না নিচে পড়ে। তো যতটা সম্ভব চেষ্টা করছে যে এই স্মৃতিসৌধটাকে মেনটেনেন্স করে রাখার। কোনো রকমভাবেই টাচ করা যাচ্ছে না, ওপরেও এখন কাউকে উঠতে দিচ্ছে না, সিকিউরিটি গার্ডরা রয়েছে। আমরা যখন গত বছর এসছিলাম, এই গত বছর বলছি 5 বছর আগে যখন এসছিলাম তখন কিন্তু এর ওপরটা আমরা উঠতে পেরেছিলাম। তো এটা এখন পুরোপুরি রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তো এখানে উদয়গিরি খণ্ডগিরি যেটাতে আমরা যেখানে বলে থাকি, সেখানে এই যে গুহাগুলো রয়েছে, যেমন এটা পাতালপুরি, এই প্রত্যেকটা গুহার বাইরে নেমপ্লেট করে দেওয়া রয়েছে এদের যে নামগুলো রয়েছে। পাতালপুরি যেমন আমি এটা বললাম, ঠিক সেরকমই এখানকার যারা গাইডরা রয়েছে তারা কিন্তু আরও ভালোভাবে ডেসক্রাইব করে এখানকার জায়গাগুলো ঘুরিয়ে দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ফরেনাররা এসছে, তারা বাইরে থেকে এসছে, তারা তাদের জন্য, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখার বিষয়, যারা বাইরে থেকে আসবে তাদের জন্য এখানে এন্ট্রি 300 টাকা, আর যারা ইন্ডিয়ান তাদের জন্য এখানে এন্ট্রি 30 টাকা করে। তো এই একটা পার্থক্য আমি দেখলাম। আর এই যে উঁচু যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে নানা রকমভাবে সেলফি তোলা হচ্ছে, যদিও এই যে সিঁড়িগুলো রয়েছে এটা অনেকটাই হাইটে, তো সবার পক্ষে এই সিঁড়ি চেপে একদম ওপরে যাওয়া সম্ভব ছিল না। যদিও আমি উঠেছিলাম, ওই যে ওপরে একজন দেখছিলাম যে ফটো তুলছে, তো ওনাকে ভরসা করেই আমি উঠেছিলাম, কাউকে যদি না দেখতে পেতাম আমি আর উঠতাম না। তো আমি উঠলাম এই কারণেই যে ওপর থেকে নিচের যে দৃশ্যটা এটা কিন্তু খুব মনোমুগ্ধকর, আর ওপর থেকে এই দৃশ্যটা দেখার একটা আলাদা রকম মজা আছে, সেটার জন্যই আমি আরও উঠেছিলাম। তো বেশ ভালো।
কিন্তু আরেকটা ব্যাপার, এর ওপরে একটা পাথর রয়েছে, এর ওপরে আমি আর যেতে পারছিলাম না এখান থেকে। তো ওপরে দেখছিলাম যে অনেকেই ফটো মটো তুলছে, সেলফি তুলছে। আমি ভাবছিলাম আমি নিজে এখান দিয়ে উঠতে পারছি না এতটা হাইটে, ওরা ওপরে উঠলো কী করে। তারপরে বুঝলাম এটা ঘুরপথে, মানে সোজা সিঁড়ি দিয়ে উঠে রাইট সাইড ঘুরলে একদম সুন্দরভাবে আপনারা এর ওপরে উঠতে পারবেন। আমরা যেমন সিঁড়ি দিয়ে লাইন ক্রস করে উঠেছিলাম, সেটার কোনো দরকার নেই, একদম সিঁড়ি দিয়ে নর্মালি ওঠা যায় একদম টঙে। তো যাই হোক, অত ওপরে না ওঠাই ভালো। আমি উঠেছিলাম কিছুটা সময়ের জন্য, আর তারপরে আবার নেমে এসেছি। আর নিচে এসে এই যে যত গুহাগুলো রয়েছে, এই গুহাগুলোতে ঢুকে ঢুকে আমি দেখছিলাম, প্রত্যেকটা গুহাতে আমি ঢুকেছিলাম, কারণ আমার এই গুহাটা দেখতে বিশেষ করে ভালো লাগে। এই কারণেই যে দেওয়ালে কার কার নাম লেখা আছে, ওই দেখুন দেওয়ালে কার কার নাম, যাদের যাদের নাম আছে তারা সব লিখে গেছে। তো এর থেকেও একটা বড় ব্যাপার হলো ভেতরে অ্যাটমসফিয়ার। এর ভেতরে অ্যাটমসফিয়ারের সাথে আপনি কিন্তু বাইরের অ্যাটমসফিয়ার কোনোভাবেই মেলাতে পারবেন না। এটা একটা অদ্ভুতভাবে, একটা কৃত্রিমভাবে কীভাবে তৈরি, যেটা এখানে ভেতরে না গেলে বুঝতে পারবেন না। বাইরে একরকম পরিবেশ, ভেতরে একরকম পরিবেশ। ভেতরটা খুবই ঠান্ডা যাকে বলে, যদিও শীতকাল ছিল, কিন্তু তা সত্ত্বেও ওখানে তো অতটা ঠান্ডা পাওয়া যায় না বা অনুভব করা যায় না। কিন্তু গরমকালে আমি এটা বলতে পারি যে বাইরে যতই গরম পড়ুক, এই গুহার ভেতরটা কিন্তু খুব কনকনে ঠান্ডাই পাবেন। এত সুন্দরভাবে এই পাথরগুলোর বিশেষত্ব যাকে বলে। তো এবার ওগুলো দেখে আমরা একদম ওপরের দিকে যাচ্ছিলাম। আমার ভাগনা অরিজিৎ, ও যখন গেছিলো 5 বছর আগে, তখন ওর অতটা খেয়াল ছিল না যে কেমন লেগেছে বা কিছু। এবার ও ভালোভাবেই এনজয় করছে এই পুরী ট্যুরটাকে। তো যথারীতি আমাদের ফেরার একটা তাড়া ছিল, কারণ বাস এখান থেকে ছেড়ে চলে যাবে নন্দনকানন। তো আমরা যতক্ষণ না পৌঁছাচ্ছি বাস ছাড়বে না। আমাকে ফোন করছিল, সেই কারণেই যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এটাকে কভার করার জন্য ওপরে উঠছিলাম, যে ওপর থেকে কেমন লাগে দৃশ্যটা দেখার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী এখানে এসছেন এবং ওপরে ঘুরে ঘুরে ফটো তুলছেন, দেখছেন। কাউকে আবার দেখছি একদম ধারে গিয়ে বসে ফটো তুলছে, যদিও সেটা খুব রিস্কি যাকে বলে। এর নিচ থেকে যদি কেউ পড়ে তাকে আর মানে খুঁজে পাওয়া যাবে না, এতটাই হাইট। এখান থেকে এই পাশের মন্দিরটা উঁচুতে দুর্দান্ত লাগছিল এক প্রকার। পরিবেশের সাথে এত সুন্দর মানিয়েছে সূর্যটা, সে মানে ওখানকার যে ফিলিংসটাই আমি তুলে ধরেছি ক্যামেরাতে। তো যতটা সম্ভব আনার চেষ্টা করেছি, পুরোটা তো আনা হয়তো সম্ভব নয়। যাই হোক, ওপর থেকে এবার আমরা দেখব নিচের দৃশ্যটা কেমন লাগে। আরেকটা ব্যাপার, এই যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের ঠিক রাইট সাইডে একটা বিশাল বড় জঙ্গল রয়েছে। এই যে জঙ্গলটার কোথায় শেষ আমি দেখতে পাইনি। এই যে দেখতে পাচ্ছেন পাশের যে জঙ্গলটা, এটা কিন্তু বিশাল আকৃতিকে বেস করে তৈরি, মানে এটার কোথায় শেষ কেউ বলতে পারবে না, এতটাই চওড়া এর ভেতরটা। এই ওপর থেকে নিচের দৃশ্যটা এই দেখার জন্যই এত উপরে ওঠা। খুবই সুন্দর, খুব সুন্দর পরিবেশ। তবে যাদের পায়ে ব্যথা আছে, আর্থারাইটিসের ব্যথা আছে, তাদেরকে বলবো এটাকে অ্যাভয়েড করে যাবেন। বিশেষ করে বয়স্ক লোকেদেরকে বলছি, এত উপরে উঠতে যাবেন না, কারণ খুবই কষ্ট যাদের পায়ে ব্যথা আছে। বলো, হ্যাঁ সরে আসছি, ঠিক আছে, হ্যাঁ নেমে যাচ্ছি, হ্যাঁ। এইদিকে তাকাও। এই শটটা হচ্ছে মন্দিরের সঙ্গে জার্নিটা কেমন লাগছে তোমার? আরামদায়ক না বেশ? কি হলো? তুমি কি খাচ্ছ তুমি আবার? হ্যাঁ
লাগছে বলো? খুব গরম রে। হ্যাঁ সত্যি খুব গরম, কেমন গরম পড়েছে বলুন? খুব গরম লাগছে। আর শীতকালে যে এত গরম ডিসেম্বর মাসে এরকম গরম, ভাবা যাচ্ছে না, তাই না? তাহলে ফেব্রুয়ারি মাসে কি হবে? মারাত্মক গরম। এত গরম হবে। আমি একবার মার্চে এসেছিলাম, কি গরম। না এখন কেমন বুঝছেন? এখন তো বেশ গরম লাগছে। ডিসেম্বরে, হ্যাঁ? হ্যাঁ, ডিসেম্বরেই এই হবে। মানে 25-26 ডিসেম্বরই এই অবস্থা। তাহলে এরপরে কি অবস্থা হবে? এখনই লোকে আইসক্রিম খাচ্ছে। তাই তো, মানে ভাবা যায়নি যে এতটা আমাদের ওখানে যেমন ঠান্ডা থাকে কত সোয়েটার আনলাম, কোনো কাজেই কোনো কাজ লাগে না। নেই, এখানে মারাত্মক গরম। বয়ে নিয়ে এলাম, বয়ে নিয়ে এলাম, আবার নিয়ে যেতে হবে। কাজে লাগে। আমার আইসক্রিম খাওয়া হয়ে গেল আজকে। 3টে? আমি একটা জিনিস আমার খাই না। 3টে খাওয়া হয়ে গেল। আমি বললাম এই জল খেয়ে। একটা জামাই খাওয়ালো, জামাইয়ের ভাই খাওয়ালো একটা, জামাইয়ের ভাই দুটো খাওয়ালো, আবার একটা কিনেছে। এই জল খেয়ে যাও। এটা বললো জল খেয়ে ঠিক হয়। 3টে আইসক্রিম। সারাদিনের পরিশ্রমের পর বাসটা ভুবনেশ্বর ঢুকতেই এই চায়ের দোকানে এসে দাঁড় করালো। এইখানে থেকেই সবাই চা টা খেলাম, খেয়ে সোজা চলে গেলাম হোটেলে। তো এই যে ঠান্ডা আমেজে চা অসাধারণ লাগছিল। ভোরবেলা পরের দিন কোনো সকাল ঠান্ডা নেই, হতে না ঠান্ডা হতেই নেই আমরা বললেই চলে চলে, এলাম কিছুই নেই, সমুদ্রের পাড়ে। মারাত্মক লেভেলের গরম। যদিও যেদিনকে গিয়ে পৌঁছেছি সেদিন থেকেই সকালবেলাটা সমুদ্রের যে ঘুম থেকে উঠে পরিবেশ সমুদ্রের সেটা পাড়ে কিন্তু আসার একটা উপভোগ আলাদা করা রকমই একেবারে চাই যাকে বলে। feelings যাকে কারণ বলে। সকালবেলাটা মিস করা মানে দুর্দান্ত সারাদিনটাই লাগে দেখতে। নষ্ট। এই যে সকালবেলা মিষ্টি খাওয়া যায় না, এই যে একটা মিথ রয়েছে বাঙালিদের মনে, এটা কিন্তু এই সমুদ্রের পাড়ে আসলে একেবারেই মনে থাকে না যাকে বলে। কারণ সকালবেলা মিষ্টি খাবো না, দুপুরবেলা খেতে হবে, এরকম কোনো ব্যাপার থাকে না। এই যে সমুদ্রের পাড়ে দেখতে পেয়েছিলাম যে মদনমোহন, রসগোল্লা, তারপরে ছানা পোড়া, সিঙ্গারা, এসবই কাঁধে করে নিয়ে বিক্রি করছিল। তো সেখান থেকে কিনে খাওয়ার, এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে যে খাওয়ার একটা আমেজ, সেটা কিন্তু কোনো রকমভাবেই ছাড়া যাবে না। তো আমরাও সেটা মিস করিনি। এখানে থেকে সমুদ্রের পাড়ে দাঁড়িয়েই একদম সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েই বলতে গেলে মিষ্টিটা আমরা কিন্তু খেয়েছিলাম। আর তার সাথে এই সমুদ্র দেখা এবং স্বর্গদ্বারের ঠিক যে স্বর্গদ্বারের মুখটা রয়েছে, সেই মুখটার ঠিক উল্টো দিকেই যে সমুদ্রের বিচে যদি কাছাকাছি আপনি আসেন, দেখতে পাবেন ওখানে কিছু ট্রলার থেকে কিছু মাঝিরা মাছ নিয়ে এসে সেখানে কিন্তু বিক্রি করে। সেটা কিভাবে বিক্রি করে, ওজন হিসাবে বিক্রি হয় না সেখানে, সেটা লাট করে করে রাখা থাকে। এক একটা লট হিসাবে আপনাকে কিনতে হবে। সেটা 100 টাকা হয়তো এই লটটার দাম, 200 টাকা হয়তো এর একটা লটের দাম চাইবে। এইভাবে একটা হিসাব করে এই জিনিসগুলো কিন্তু দরাদরি করলে অবশ্যই কিছু কমে। এবং সেই মাছটা কিনে কিন্তু আপনি বাড়িতে গিয়ে নিজেকে ছাড়াতে হবে এমন কোনো ব্যাপার নেই। এই বিচের ধারেই অনেক বয়স্ক জেঠি ঠাকুমারা বসে সেই মাছগুলো ছাড়িয়ে দেয়, সেই ব্যবস্থাও রয়েছে। তাদেরকে সামান্য কিছু অর্থের বিনিময়ে সেই মাছগুলো কিন্তু ছাড়িয়ে পরিষ্কার করে আপনি নিয়ে গিয়ে হোটেলে যদি রান্না করে খেতে চান, সেটাও কিন্তু আপনারা খেতে পারবেন। তো এই সকালবেলা সমুদ্রে হাঁটা বা সমুদ্রের সামনে এসে সমুদ্রকে দেখার কিন্তু একটা আলাদা রকম অ্যাডভান্টেজ আছে বললেই চলে। ছানা পোড়া আছে, মদনমোহন আছে, একটু দেখাও না কি কি আছে। ছানা পোড়ো, ছানা পোড়া এগুলো কত করে পিস? এটা 20 টাকা। 20 টাকা। এটা মদনমোহন, এটা কত টাকা? 10 টাকা। এটা জিলাপি 10 টাকা। রসগোল্লা 10 টাকা। এটা ক্ষীরমোহন, এটা 10 টাকা। আর সিঙ্গড়া 5টা 20 টাকা। ও সিঙ্গারা, সমোসা গরম সিঙ্গড়া না ঝাল সিঙ্গড়া 5টা 20 টাকা। আচ্ছা, বাহ, ঠিক আছে, আমাকে দিয়ে দিন। মিষ্টি খাওয়ার পাশাপাশি বেশ কিছুটা হেঁটে যাওয়ার পরই স্বর্গদ্বারের ঠিক কাছাকাছিতেই এই বিচের ধারে এই ধোসার দোকানটা চোখে পড়লো। এখানে বেশ অনেকেই কিনে খাচ্ছিল দেখলাম, বেশ এতটাই সেল রয়েছে, বেশ ভালো লেভেলেরই সেল রয়েছে। তো আমরা একটা অর্ডার করে দেখলাম যে কেমন বানায়। তো দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই বানাচ্ছে, আর টেস্টটাও বলতে গেলে খারাপ না, আমাদের এখানকার মতো না হলেও বেশ চলে যায়। মোটমাট সকালবেলা একটু টেস্ট করার জন্য ধোসাটা কিন্তু চলেই যায়। একেবারে যে নিখুঁত হতে হবে, হাইফাই হতে হবে, সেরকম ব্যাপার থাকে না ঘুরতে গিয়ে। তো বেশ ভালোই লেগেছিল খেয়ে।
এবার আসা যাক পুরীর বিখ্যাত গজার বিষয়। যে দোকানে দেখবেন টাটকা এইভাবে ভেজে এই যে রসে দিয়ে এটাকে তুলে রাখছে, ঠিক এরকম টাটকা টাটকা দেখে কিনে আপনারা প্যাকেট করবেন। তাহলে কি হবে, বাড়িতে আপনি রেখে বেশ কিছুদিন খেতে পারবেন, বা ওখানেও খেয়ে কিন্তু একটা আলাদা রকম তৃপ্তি পাবেন। টাটকা জিনিস, সবে সবে তৈরি হয়েছে, গরম, তার মধ্যে এরকম ধরনের খাজা কিন্তু কিনবেন। আর একেবারে শুকনো এক ধরনের খাজা হয়, সেটা কিনতে যাবেন না, টেস্ট পাবেন না একদম। আর এই দোকানটা হচ্ছে পুরী সুইট। এই পুরী সুইট দোকানটা থেকে কিন্তু রসগোল্লা, তারপরে ছানা পোড়া, এগুলো কিন্তু অসাধারণ টেস্ট। এখান থেকেই আমরা গজা কালেক্ট করেছিলাম, বাড়িতে যে গজা নিয়ে এসেছিলাম এই পুরী সুইট এই দোকানটা থেকেই। এটা একদম স্বর্গদ্বারের মুখেই হচ্ছে সবথেকে বড় দোকান বলতে গেলে, এই একটা দোকান রয়েছে, এবং আর 5 জনের থেকে আমি শুনেছি এই দোকানের সুনাম। পুরীতে বিচের ঠিক উল্টো দিকে এই সন্ধ্যেবেলা রোল খাওয়ার জন্য যে দোকানটায় গেছিলাম, এই দোকানটার এই ছেলেটি ক্যাশে যিনি রয়েছে, সে হচ্ছে কাঁচরাপাড়ার ছেলে। তো আমাদের ন্যাচারালি বেলগুড়িয়া থেকে গেছি, শুনে বেশ একটু নিজেদের মতোই ফিলিংস হলো। কিন্তু দুঃখের বিষয় ব্যাপারটা হলো যে এখানে কিন্তু কোনো শসার ব্যবস্থা নেই। আপনাকে ওই নানা রকম চাইনিজ নাম দিয়ে ওই পেঁয়াজ কুচি করে নানা রকম ওই ধনেপাতা সস টস মেরে রোল দিয়ে দেবে। এবার একটু কেত মেরে মার্কেটটা একটু ঘুরলাম, যে বিচ মার্কেটটা। ওই যে বললাম কেনাকাটার তো কিছুই নেই, চাবির রিং আর পেন কি কিনবো, তাই নিজেই ঘুরে বেড়াচ্ছি, নিজেকেই ক্যামেরায় নিজেকেই দেখছি, এছাড়া আর কী করা যায়। ব্যাস এই ঘুরে চলে আসলাম রাতে ডিনার করতে, কারণ ওই রোল খেয়ে সাময়িক খিদেটা মিটলেও রাতের খিদেটা কিন্তু বেশ ভালোই পেটের মধ্যে ছুঁচো ডাকছিল এক প্রকার বলতে গেলে। এই হলো স্বর্গদ্বারের ঠিক মুখেই পুরী সুইটস। আমরা এই দোকানটাই সিলেক্ট করেছিলাম। প্রত্যেকটা দোকানের গজা আমি টেস্ট করেছি, এবং এই দোকানটারই গুণগত মান আমার সবথেকে ভালো লেগেছিল। সেই কারণেই এই দোকানটাকে আমি সেকেন্ড দিন ওখানে পৌঁছাবার ঠিক দ্বিতীয় দিনেই আমি কিন্তু এটা সিলেক্ট করে রেখেছিলাম। এবং আমরা আজকে এসছি, এই আজকেই আমরা ব্যাক করে চলে আসবো কলকাতা। তাই সকালবেলা গেছি সবাই মিলে এখান থেকে গজা কিনতে। বেশ অনেকটাই গজা নেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে একসাথে যেহেতু নেওয়া হয়েছে, আমাদের গজাটা প্যাকিং হচ্ছে, আমরা দাঁড়িয়ে রয়েছি। 500 প্যাকেট চাইলে করতে পারেন, আবার 1 কিলোর প্যাকেট চাইলে করতে পারেন। তো যেরকম যেখানে সুবিধা সেরকম চাইলে আপনি করতে পারেন। এই যে ব্যাগে রাখা রয়েছে, আর ইনি আমাদেরকে একটু ওয়েট করতে বলল, ইনি মেপে মেপে দিচ্ছে। আর সিল করার মেশিন রয়েছে, সেখানে সিল করে আমাদেরটা কিছুক্ষণের মধ্যেই রেডি করে দিল। আর এখানে ফোনপের ব্যবস্থা রয়েছে, যদি ক্যাশ না দিতে চান ফোনপেতেও টাকা কিন্তু পেমেন্ট এখানে করা যায়। আর পুরীতে এসে একটা বিশেষ অভিজ্ঞতা হলো যে প্রত্যেকটা দোকানেই কিন্তু ফোনপে রয়েছে। ফোনপে বা গুগল পে যাই বলুন, প্রত্যেকটা দোকানে আপনি পাবেন। এমন নয় যে কোনো ছোট দোকানে নেই, এটা নেই, প্রত্যেকটা দোকানেই রয়েছে কম বেশি বলবো না, বেশি, মানে প্রত্যেকটা দোকানেই রয়েছে। কোনো দোকানে আমি এখনো অবধি পাইনি নেই। দেখুন এখানে প্যাকিং চলছে আমাদের গজাগুলো। বেশ অনেকক্ষণ প্রতীক্ষা করার পর অবশেষে এই গজার ব্যাগ আমাদের হাতে ধরিয়ে দিল, এবং আমরা আনন্দের সঙ্গে গজা নিয়ে কলকাতায় গজা খাবো এই ভাবতে ভাবতে ব্যাগ নিয়ে দৌড় দিলাম হোটেলের দিকে। হোটেলে এসেই রেখে আবার সেই দিন যেদিন ফিরবো সেদিনই আবার ছুটে গেছি সমুদ্রে স্নানের জন্য। শীতকাল বলে যে স্নান করবো না তা তো হবে না, তবে জল কিন্তু আপনাকে ফেরাবে না। শীতকাল বলে যে আপনি কাঁপবেন, স্নান করতে পারবেন না, তেমনটা কিন্তু এখানে নয়। এখানকার পরিবেশ টোটালি আলাদা, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। কিন্তু বাড়িতে আমাদের কলকাতায় বিশেষ করে মারাত্মক লেভেলে ঠান্ডা ছিল। আমাদের মধ্যেও একটা প্রশ্ন ছিল যে আবার স্নান কি করতে পারবো ওই ঠান্ডায়, কিন্তু কোনো প্রবলেম হবে না। যাই হোক, ভিডিওটা
এই অবধি রাখলাম, আবার দেখা হবে, গুড বাই।